লেভেল প্লেইং ফিল্ড বলতে আসলে কী বোঝায়? সবাই ন্যায্য জায়গা থেকে লড়ছে। আমি তো আসলে এই ঢাকা ৮-এর একমাত্র নারী এমপি প্রার্থী, এবং পুরো যত নারী প্রার্থী আছে সারা দেশে, সেখানে হচ্ছে গিয়ে টোটাল প্রার্থীদের মধ্যে অনলি 4% হচ্ছে উইমেন। সো লেভেল প্লেইং ফিল্ড তো প্রথম থেকেই নাই। লেভেল প্লেইং ফিল্ড কখন হতো? যদি 52% উইমেন আমাদের জনসংখ্যা অনুযায়ী, বাকিটা হচ্ছে পুরুষ থাকতো। সেটা তো আমরা দেখতে পাইনি। সো প্রথম দিকে আসলে একটা বৈষম্যের উপরই শুরু হয়েছে আমাদের এই নির্বাচন। তবে আরও হচ্ছে এখন ইন্টারিমের সময় আমাদের নিরাপত্তা নিয়ে একটা ব্যাপক ঝুঁকি আছে, এবং আমিও অনেক বেশি ক্রাউডের মধ্যে আসলে যতটা স্বাচ্ছন্দ্যে প্রচারণা করা সম্ভব সেটা করতে পারি না। আমি একটু ভীত ফিল করি, কারণ উইমেন হিসেবে তো আসলে একটু ভয়ই লাগার কথা, অনেক পুরুষ আশেপাশে যাদেরকে চিনি না চলে আসলে। সেই ক্ষেত্রে আমার নিরাপত্তার জন্য আসলে কিছু সিস্টেম মেকানিজম থাকা প্রয়োজন। অবশ্যই আমার মনে হয় যে নিরাপত্তা নারী পুরুষ দুইজনেরই দরকার, বাট একজন নারীর জন্য স্পেশালি হচ্ছে তিনি যখন গণসংযোগ করতে যাচ্ছেন, তিনি মিছিল মিটিং করবেন, সেই জায়গায় সে যাতে কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা কোনো অস্বস্তিকর পরিবেশের শিকার না হয়, তার জন্য একটু স্পেশাল এফোর্ট দিতেই হবে, এবং সেটাই ন্যায্য। আমি যদি ফেয়ার প্রসেস রাখতে চাই, তাহলে রাষ্ট্রে সেই স্পেশাল অ্যাটেনশনটা দেওয়াই কিন্তু আসলে ন্যায্যতা। প্রচারণায় কেমন সাড়া পাচ্ছে? প্রচারণায় আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। তবে যেই মাসল পাওয়ারের রাজনীতি আমরা করি, যেখানে আসলে হচ্ছে অনেকটা দেখা যায় ইসির রুল ভেঙেই আমরা দেখতে পেয়েছি যে অনেক প্রার্থীরা অনেক পোস্টার দিয়েছেন এবং প্রচারণা শুরুর সময়ের আগে থেকেই দিয়েছেন, তো তাদের তো অবভিয়াসলি প্রচারণা অনেক বেশি হয়েছে আমার থেকে। কিন্তু আমি একেবারে নিয়ম মেনে যেই তারিখ থেকে যেইভাবে করার কথা, কোনো শো ডাউন করা অ্যালাউড না, কোনো গাড়ি বহর নিয়ে আসা অ্যালাউড না। এখনও এখানকার লোকজন আমাকে বলছে যে আপনি এত সিম্পলভাবে চলে আসলেন, তারা তো গাড়ি বহর ছাড়া বের হয় না, তারা নাকি প্রচারণা করতে আসলে রাস্তা ব্লক করে। তো এই জিনিসগুলো হলে তো আমার প্রার্থীরা, আমার জনগণরা মনে করবে যে ওই লোক মনে হয় বেশি শক্তিশালী, তাহলে আমরা তাকে ভোট না দিয়ে ওনাকে ভোট দিব। এটা কিন্তু নিরপেক্ষ নির্বাচন নষ্ট করে। সো নির্বাচনের জন্য আমি আশা করি যেই প্রার্থীর যেই ব্যাকগ্রাউন্ডই থাকুক, তিনি তার ওই উঁচু দালান থেকে বেরিয়ে এসে সবার সাথে মিশেই আসলে প্রচারণাটা করবে। সেক্ষেত্রে হয়তো আমি একটা ফেয়ার ইলেকশন প্রসিডিউর এক্সপেক্ট করতে পারবো। যে মুকুট অর্জনের মাধ্যমে আপনি বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছেন, সেই মুকুট নিয়ে বলেছেন আপনি সংসদে যাবেন এবং হাজির খবরের মাঠে নিয়ে সংসদে যাবেন, প্রেক্ষাপটটা হচ্ছে আপনারা সবাই দেখেছেন, যেহেতু মিডিয়া কর্মীরা অ্যাকচুয়ালি টাইম লাইন রাখেন সব কিছুর। আমার সাথে কিন্তু হাদির কখনো ব্যক্তিগত যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয়নি। অনেক সময় এমন হয় যে অনেক বছর পরে গিয়ে আমি রিয়েলাইজ করি যে কারোর সাথে আমার হয়তো ফেসবুকে একটা মেসেজ আছে, কিন্তু আমি কখনো চিনি নাই। বাট আমার জানা মতে ওসমান হাদির সাথে আমার সেরকম কানেকশন ছিল না। তবে আমি যখন অ্যানাউন্স করেছি যে আমি নির্বাচন করব, সেটা কিন্তু আসলে হাদির যে অ্যানাউন্সমেন্ট কিংবা হাদির মাঠে আসার যে মানুষ দেখেছে তার অনেক আগে। আমি হয়তো মিডিয়ার সামনে মাঠে আসি নাই, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যত হচ্ছে রাজনৈতিক দল আছে তারা সবাই অ্যাওয়্যার ছিলেন, যেহেতু আমি এটা অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছি। ইনফ্যাক্ট আমাদের দেশটা যখন হচ্ছে 5ই আগস্টের পরপরই বাংলাদেশের সবচেয়ে বড় যে দলগুলোকে এখন আমি দেখতে পাচ্ছি, নাম বলছি না, সেখান থেকেও কিন্তু আহ্বান এসেছিল তাদের হয়ে আমি ইলেকশন করব কিনা। সো আমার ইলেকশনে আসার যাত্রাটা অনেক আগের। সেই জায়গায় যখন আমি শুনলাম যে একজন তরুণ মানুষ, তার যত দোষ গুণ যেটাই থাকুক, তার যেমন আলোচনাও হয় সমালোচনাও হয়, সব কিছুর ঊর্ধ্বে তার তো বেঁচে থাকার অধিকার ছিল। সেই অধিকারটা যারা নষ্ট করেছে এবং সেটার যে বিচার হচ্ছে না, বিচারহীনতার যে একটা জায়গা, সেখানে আমি মনে করি যে আমার আওয়াজ তোলা প্রয়োজন। কারণ আমি নিজেও বিচারহীনতার শিকার হয়েছি। আমার ওপরেও আসলে মিথ্যা মামলা, মিথ্যা গুজব দিয়ে আমাকে ব্যাপক হয়রানি করা হয়েছে, আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা হয়েছে। সেই সময় একজন নারী হিসেবে আমার মনে হয় অনেকেই মনে করতো যে মানে যেই কষ্টটার মধ্যে দিয়ে আমি গিয়েছি, সেটা আসলে অনেক সময় অন্য কেউ হয়তো সুইসাইডাল হয়ে যেত। সেই জায়গায় যে আমি নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রেখেছি, সেই জায়গা থেকে আমি আজকে বিচার ব্যবস্থাকে সংস্কার করার কথা বলি। আমি তো হাদির সিচুয়েশনটা ফিল করি, যে কারণে যেই দিনকে আমাকে মনোনয়নের বৈধতা দিয়েছে, আমি সাথে সাথে ফিল করেছি যে আজকে এই ছেলেটারও স্বপ্ন ছিল, যদি বেঁচে থাকতো ও হয়তো আসতো, মনোনয়ন দাখিল করতো। সে এমপি প্রার্থীর স্বপ্ন দেখেছিল, কিন্তু ফর্মালাইজেশন যে আসলেই নিজেকে এমপি প্রার্থী বলতে পারা, সেই জায়গা পর্যন্ত সে বেঁচেই থাকতে পারেনি, তাকে তার আগেই শেষ করে দেওয়া হয়েছে। তো আমার ওই দিনকে ফিল হয়েছিল যে আমি আমার
যে গিয়েছি কবর জিয়ারত করতে, আমি কিন্তু আমার পরিবারকেও নিয়ে গেছি সাথে। সো আমরা সবাই মিলে আসলে তার জন্য জান্নাত চেয়ে দোয়া করেছি। সেখানে কাজী নজরুল ইসলামেরও কবর ছিল, সেখানেও আমরা জিয়ারত করেছি। তখন আমার কাছে না কেন জানি মনে হচ্ছিল যে হাদি তো আর এই রাস্তায় কখনো হাঁটবে না, আমিই হাঁটবো। এবং অন্যরা কি করছে আমি জানি না, যার যার নিজের রাজনৈতিক আদর্শ আছে, কিন্তু আমি আমার সাথে কোনো আসলে ধর্মীয় কোনো কারণে না, আমি জাস্ট আমার সাথে কিছুটা মাটি রেখেছি। আমার নিজেকে একটা মনে করিয়ে দেওয়া থাকে না যে অন্য একটা মানুষও সাহস করে এসেছিল, তার জীবনটা চলে গেছে। আমি যখন ভয় পাবো আমি তখন আমার নিজেকে মনে করাবো যে একটা মানুষ তার জীবনটা দিয়েছে এই দেশটা বদলানোর জন্য, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাকে সংস্কার করার জন্য। সো ওইটা হয়তো আমাকে মানসিক শক্তি দেবে। এবং যেদিনকে আমি সংসদে বসবো ইনশাল্লাহ, হাদি হয়তো নিজে বসতে পারবে না, কিন্তু এই যে তারুণ্যের একটা স্বপ্ন, শুধু ওর একার না, আমার বাংলাদেশের সমস্ত তরুণদের যে একটা স্বপ্ন যে একদিন বাংলাদেশে বিপ্লবী নতুন কোনো চমক হবে, যদি সেটা বাস্তবে কোনো দিন হয়, এটা হবে একটা সিম্বল থাকে না যে কোনো কিছুর একটা ভাবার্থ। সেই দিন আমি আমার সাথে আমার ক্রাউন এবং মাটিটা শুধুমাত্র সিম্বলিক হিসেবে রাখবো, আমার নিজেকে মনে করানোর জন্য যে আমি সফল হয়েছি। বৈষম্যের যে সংস্কৃতি, মিডিয়া কর্মীদেরকে নিয়ে যে নোংরামি, সেটা আমি দূর করতে সক্ষম হয়েছি। এবং তরুণরা যে স্বপ্ন দেখেছিল নতুন কেউ সংসদে বসবে যে সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি স্বার্থ না, রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, সেটাও হয়তো সম্ভব হবে। তো সেই স্বপ্নটা বাস্তবায়নের একটা উদ্দেশ্য নিয়ে আমি আসলে ওই কথাটা বলেছি। আপনি জনগণের জন্য এবং বিশেষ করে নারীদের জন্য কি করবেন নির্বাচিত? আমার প্রত্যাশা না, প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন ইন এনি ফিল্ড ইন লাইফ। আপনি যে অনেক কথা বলে, কথাতেই তার শক্তি, এনার্জি, রিসোর্স শেষ হয়ে যায়, কাজ করার জন্য কিছু বাকি থাকে না। আমি কাজ শুরু করে দিয়েছি, আমার যে গণ অধিকার পরিষদ দল আছে তারাও আমাকে সহায়তা করছেন, আমাদের একটা আইনি পরিষদ আছেন, সেখান থেকে অলমোস্ট 50 জন আইনজীবীকে নিয়ে, এবং আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যে আইনজীবীদেরকে আমি চিহ্নিত করেছি যারা খুবই দক্ষ, তাদের 10 জনের একটা টিম নিয়ে আমরা 60 পিপল আমরা ফ্রিতে মানুষকে আইনি সহায়তা দেব। 5 বছর মেয়াদি প্রতি মাসে আমরা এটা আয়োজন করব। যার যে আইনি সমস্যা আমাদের কাছে আসবেন, আমরা ফ্রিতে সহায়তা করব। এটা হচ্ছে একটা কাজ। এবং